দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা। এরই মাঝে জানা যাচ্ছে আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন, ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন। এদিকে এবার ভয়াবহ রূপে শেখ হাসিনা দেশে ফিরছে। আমেরিকার সাপোর্টে বাংলাদেশে আক্রমণ করে ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। ঈদের পর হঠাৎ করেই রাজনীতিতেও নতুন সমীকরণ আসছে। সত্যিকার অর্থে আমাদের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, দ্যাট মিনস 5 আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। সেটা ঈদ উদযাপনের ধরন দেখে আপনারা বুঝছেন। আওয়ামী লীগের এখন কোনো বন্ধু নেই, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের সবাই শত্রু। এখন মাঠে আপনারা যে কালচার দেখতেছেন, যে অবস্থা দেখতেছেন, মনে করতে পারেন যে আওয়ামী লীগ নামলেই সবাইকে একদম খেয়ে ফেলবে, সবাই আওয়ামী লীগের শত্রু। ব্যাপারটা বাংলাদেশে ঈদ উল ফিতর 2025 সফলভাবে উদযাপিত হয়েছে, কিন্তু ধরাটা খেয়েছে বিএনপি। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যত তৎপরতা সেগুলো বিএনপির বিরুদ্ধে গেছে। বিএনপির দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই সমস্ত বিএনপির লোকেদের কাছে আমার এখন প্রশ্ন যে আপনাদের এই মহান আদর্শের এই দলের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় কেন সেই স্থানে 144 ধারা জারি করলো প্রশাসন? বাংলাদেশে খুব শীঘ্রই সেনার শাসন জারি হতে পারে, কারণ যেভাবে সেনাপ্রধান একের পর এক বৈঠক করেছেন এবং সেনাপ্রধান সেনাবাহিনীকে সক্রিয় করছে, সেই জায়গায় এই প্রশ্নগুলোই কিন্তু উঠছে। অন্যদিকে শেখ হাসিনা তিনিও কিন্তু বারে বারে বাংলাদেশে ফেরার বার্তা দিচ্ছেন। তবে কি সত্যিই একেবারে বাংলাদেশে বড় কোনো ঘটনার সাক্ষী হতে চলেছে? হ্যাঁ, বাংলাদেশে বড় একটি ঘটনা ঘটতে চলছে। শেখ হাসিনার একটি পদক্ষেপে সারা বাংলাদেশ তুলপার হয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পর থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমেরিকা শেখ হাসিনাকে সরাসরি সাপোর্ট করে এবং তারা কিন্তু অস্ত্র দিয়ে সহযোগিতা করবে এবং সেই অস্ত্র দিয়ে বাংলাদেশে কিন্তু এক প্রকার গৃহযুদ্ধ করবে আওয়ামী লীগ কর্মীরা। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেক নিউজ এসেছে। সেই নিউজ ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এখন এই যে কূটনৈতিক ভ্রমণে খুব দৌড়ঝাঁপ হচ্ছে না, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে। তবে এই খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে, এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা। মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন, ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন। আজ যারা এই দৌরাত্ম্য করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি, ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে পালাবার ব্যবস্থাটা তৈরি করে রাখুন। কারণ নিয়তি বড় নিষ্ঠুর, জানেন তো। আর কূটনীতিতে আজকে সকালে যা হচ্ছে, আজকে বিকেলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে। মানুষের ভাগ্য আজ যা আছে কাল তা উল্টো হতে পারে। ফলে যারা এই সমস্ত গুলো করে বেড়াচ্ছেন না, তারা একটু সাবধান হয়ে যান। তারা যদি পারেন এখন সাবধান হয়ে দেশ থেকে পালান, অথবা আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন। অন্তত এটা অন্তত প্রমাণ থাকবে যে আপনারা পজিটিভ, দেশের হয়ে পজিটিভ কিছু কাজ করেছেন। আর যদি এইভাবেই চালিয়ে যান তাহলে বলবো আপনাদের জন্য নিয়তি কঠিন বিচার অপেক্ষা করছে। কারণ এই যে শেখ হাসিনা উনি যে ফিরবেন, সেই শেখ হাসিনা কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবেন। আরো একটা জিনিস শোনা যাচ্ছে, তিনি 166 জনের 166 জনের একটা তালিকা করেছেন এই চোর নেতা মন্ত্রীদের, তাদের দলে আর ঠাঁই হবে না। এটা উনি একেবারে স্থির করে নিয়েছেন। এবং এটা আমি জানি যে বেশ কিছু নেতা তাকে ফোন করে যাচ্ছেন, তিনি কিন্তু অ্যাক্সেস আছে ফোনে তার, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না, ধরছেন না, SMS এর জবাবও দিচ্ছেন না।
তারা কিন্তু অনেকে কিন্তু পাগল হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা তো ফিরবেনই, তাদের কি অবস্থা হবে? তারা যে মানে দেশেও ফিরতে পারবেন না, বিদেশেও কোনো কাজকর্ম তাদের নেই। টাকা যে মেরেছেন সেটা কিন্তু তাদের ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত ব্লক হয়ে যাবে, ভবিষ্যতে কিন্তু বিক্রি হয়ে যাবেন। যা আপনারা কামিয়েছেন সব আপনাদের একেবারে নষ্ট হয়ে যাবে, জীবন আপনাদের বরবাদ হয়ে গেল, এটুকু জানতে পারবেন, খুব শিগগিরই জানতে পারবেন। আর আমি বলেছি, এবছর ঈদ আপনাদের খারাপ কাটলো, সামনের বছর ঈদ আপনাদের অবশ্যই ভালো যাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত ডেট জানি না, মাস জানি না কবে উনি ফিরবেন, কিন্তু উনি ফিরবেন নিশ্চিতভাবে। আর একটা জিনিস কনফার্ম করি, এখন উনি দিল্লিতে আছেন, এখন উনি অন্য কোথাও নেই, দিল্লিতে আছেন। এখান থেকেই তিনি ফিরবেন। যেদিন ফিরবেন আপনারা জানতেও পারবেন না, হঠাৎ একদিন দেখবেন তিনি হুশ করে ভেসে উঠেছেন। আমিও জানতে পারবো না, তার মানে এই নয় যে আমি জানবো, আমিও জানতে পারবো না যে আমি আপনাদের আগাম খবর দিয়ে দেবো, আমিও জানতে পারবো না। তিনি গোপনে দেশে ঢুকবেন এবং ঠিক সময় হুশ করে ভেসে উঠবেন এবং তার কাজকর্ম আবার শুরু হয়ে যাবে। বাংলাদেশে ঈদ উল ফিতর 2025 সফলভাবে উদযাপিত হয়েছে, কিন্তু ধরাটা খেয়েছে বিএনপি। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যত তৎপরতা এবং সেই তৎপরতার যে কালচারাল এবং পলিটিক্যাল ডাইমেনশন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেগুলো বিএনপির বিরুদ্ধে গেছে। অন দি আদার হ্যান্ড সেগুলো সুফল পেয়েছে কিংবা সুফল পাবে জামাত শিবির, ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূস রেজিম, তাদের পক্ষে গেছে। জনমত জামাত শিবিরের কালচারাল যে একটা দিক রয়েছে সেদিকে ঝুঁকছে, সেটা একটা এস্টাবলিশড হয়েছে। এবং ডক্টর ইউনূস তো আকাশে ভাসছে না কোথায়, আর বিএনপি একটা ধরা খেয়েছে। অনেকগুলো দিক, আমি দুইটা দিক আজকে বলবো। আপনারা জানেন যে ঈদ উল ফিতরের দিন যতটুকু নেতিবাচক সংবাদ বা নেতিবাচক ঘটনা ঘটেছে সবগুলো বিএনপি কেন্দ্রিক। দুই গ্রুপে মারামারি, বিএনপি। এমনকি একজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে, তার নেপথ্য বিএনপি। সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়, সেখানেও ছাত্রদলের নাম আমরা দেখলাম। সব জায়গায় বিএনপি ছাত্রদল। এছাড়া কালচারাল দিকগুলোতে তো যেসব কালচার রিভাইভ হয়েছে, এখানে বিএনপি ছাত্রদল কোনো রেলেভেন্সই নেই। কালচারালি বিএনপি এখানে এমনিতেই হেরে গেছে। এরপর কিছু পলিটিক্যাল বার্তা, পলিটিক্যাল কথাবার্তা পলিটিশিয়ানরা বলেছেন, সেই পলিটিক্যাল বার্তাগুলো দিন শেষে বিএনপির বিরুদ্ধে। আপনারা জানেন যে প্রফেসর ইউনূস রাজনীতিবিদদের সাথে, জনতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কুশল বিনিময় করেছেন ঈদ উপলক্ষে বিকেলে, ঈদের দিন। সেখানে প্রফেসর ইউনূস মোটিভেশনাল স্পিচ দিয়েছেন এবং তার যে স্পিচ, তার যে আহ্বান, তার যে নসিহত, এগুলো বিএনপির জন্য সুখকর নয়। এগুলো প্রফেসর ইউনূস দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার সপক্ষের যুক্তি। এবং ঈদের দিন বিএনপি যে কথাবার্তা বলেছে সেগুলো হচ্ছে হতাশাজনক। ঈদের দিনও জাতিকে কোনো আশার বাণী, খুশির বাণী বিএনপি শোনাতে পারেনি। অন্যান্য দলগুলো যে বার্তা দিয়েছে সেগুলো বিএনপির বিরুদ্ধে যায়। আমি এরকমই কয়েকটা জিনিস দেখাবো। খালেদা জিয়ার নাম না নেয়, নাম নিয়ে দোয়া না করায় ইমামকে হুমকি দিয়েছে, লাঞ্ছিত করেছে বিএনপি। এটা নিয়েও কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। তাহলে দর্শক দেখুন বিষয়টা কোন পর্যায়ে কোন দিকে যাচ্ছে। যে খালেদা জিয়ার নাম নিয়ে ঈদগাহে দোয়া করা হয়নি, এই জন্য বিএনপি নাশকতা করার চেষ্টা করেছে। এটা নিয়ে গণমাধ্যমে ভাইরাল হয়েছে এটা। তাহলে ঈদের দিনে বিএনপি কি অবস্থায় পড়েছে বা কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছে? কোনো অর্জন নেই, পুরোটাই নেতিবাচক, বর্জন, অর্জন নেই, বর্জন। আর চারদিকে জামাত শিবির আর ডক্টর ইউনূসের প্রশংসা। নাসিরউদ্দিন পাটোয়ারি নাগরিক কমিটি আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও দিল্লির প্রশ্নে দেশের মানুষ কোনো আপোষ করবে না। এই রাজনৈতিক বক্তব্যটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আওয়ামী লীগ প্রশ্নে আপোষ করবে না মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগ তো পলাতক। এখন আওয়ামী লীগের সাথে আপোষ করতে চায় কারা? বিএনপি। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের অর্থ হচ্ছে, ঈদের দিন এই বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে যতই আপোষ করতে চাক, আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে, এটা তো রুহুল কবির রিজভী প্রকাশ্যে বলেছেন যে যারা ছাত্র হত্যা করেনি, অর্থ পাচার করেনি, তারা যদি আওয়ামী লীগ নেতৃত্বে আসে সমস্যা কোথায়? কিন্তু না, এই প্রশ্নে আপোষ করা যাবে না, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলে দিয়েছেন। দিল্লির প্রশ্ন হলে আপোষ করা যাবে না। আর দিল্লির দালাল এখন কারা?
দিল্লির দালাল আওয়ামী লীগ তো পালাতক, এখন বর্তমানে এক্সিস্টিং দিল্লির দালাল হচ্ছে বিএনপি। তাহলে দর্শক, এইভাবে নানান কথাবার্তা যেগুলো বলা হয়েছে রাজনীতিতে ঈদ উপলক্ষে, এগুলো সব ওয়েন্ট এগেনস্ট বিএনপি। এটা তো আছেই। আওয়ামী লীগ প্রাণ ফিরে পেল নাটোরে, এমন একটা দৃশ্যপট আপনারা সকলেই দেখেছেন। বিশেষ করে গতকালকে পবিত্র ঈদ উল ফিতর পালন হয়েছে সারা বাংলাদেশে। আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সর্বত্রই নতুন করে আলোচনার মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে এইবারের যে ঈদ উদযাপন হয়েছে, এই ঈদটা গত 54 বছরের তুলনায় ভিন্ন মাত্রার ইতিহাস যুক্ত করেছে। একই সাথে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কৃতির যে প্রাণ ফিরে পেয়েছে, তারই একটা অনন্য নজির কিন্তু আমরা বলতেই পারি। একই সাথে আপনাদেরকে যদি বলি নাটোরের কথা, আমরা সকলে জানি যে নাটোরে আওয়ামী লীগের প্রাণ ফিরেছে কিভাবে, সেখানে আমরা বলতেই পারি যে আওয়ামী লীগের একটা উত্থান হয়েছে। বাংলাদেশের 63 জেলায় যখন আওয়ামী লীগ নীরব নিস্তব্ধ, সেক্ষেত্রে নাটোরের আওয়ামী লীগেরা কিন্তু ভিন্ন মাত্রার ইতিহাস যুক্ত করলো। ঈদগাহ মাঠে গিয়ে জয় বাংলা স্লোগান, নামাজ শেষে জয় বাংলা স্লোগান। যদিও গতকালকের যে ঈদ, এই ঈদকে নিয়ে অনেক প্রশ্ন আছে যে সেই ঈদটা নাকি দলীয়করণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঈদে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং অনেক মুসল্লিরা ঈদগাহ মাঠ স্বেচ্ছায় ছেড়ে চলে এসেছেন। কেন? তারা তো সেখানে রাজনৈতিক বক্তব্য শুনতে চান না, সেখানে তারা কোরআন হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ত্যাগ তিতিক্ষা বিসর্জন সিয়ামের মাসে দিয়েছে, তারই গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে চাই, এই জন্য তারা ওখানে গিয়েছে। কিন্তু সেখানে গিয়ে যখন কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে, কে কার জন্য দোয়া করবে, এই সমস্ত যখন উদ্ভট কর্মকাণ্ড হয়, তখন সবাই আপনার ঈদগাহ মাঠ ছেড়ে চলে এসেছে। এবং একই সাথে নাটোরে একটু ব্যতিক্রম করেছে। সারা বাংলাদেশের 63 জেলা যখন নিস্তব্ধ আওয়ামী লীগের কর্মীরা, সেখানে নাটোরের কর্মীরা ঈদগাহ মাঠে নামাজ শেষে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই যে জয় বাংলা স্লোগান দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না? নাগরিকের কি অধিকার নেই? তারা কি স্লোগান দিতে পারবে না? এখন দেখেন, যারা মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আগ্রহশীল, তারা কিন্তু এই স্লোগানে তাদের শরীরটা জ্বলার কথা না। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই জয় বাংলা স্লোগান দিতে পারে, কিন্তু কোনো মানুষ যদি জয় বাংলা স্লোগান দেয়, সে যদি আওয়ামী লীগ হয়ে যায়, এটা কখনো সম্ভব না। কেননা এই জয় বাংলা স্লোগানটা 71-এর সাথে পারস্পরিক অতঃপ্রতভাবে জড়িত। এই জয় বাংলা স্লোগানের কারণেই আমাদের ইতিহাসটা এতটা সুন্দর এবং সমৃদ্ধ হয়েছে। সো আজকে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মানুষকে আওয়ামী ট্যাগ দিয়ে গণপিটুনি দেওয়া হয়। কিন্তু নাটোরে যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলে দেখেছেন, বিভিন্ন সংবাদ পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন এই বিষয়টা। সেখানে আপনার আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষটা চরম রূপ নেই। এবং সেখানে আমরা দেখলাম যে পত্রিকা স্পষ্টভাবে উল্লেখ করেছে আওয়ামী কর্মীরা বিএনপির কর্মীদের দিকে গুলি ছুড়েছেন এবং একজন গুলিবিদ্ধ হয়, তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুক, এটা আমরা কামনা করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গুলি খেয়েছে একজন বিএনপির কর্মী, সেটা হাইলাইট করা হচ্ছে, সুন্দরভাবে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন গুলি করলো। এখন প্রশ্ন হচ্ছে, গুলিটা করলো কেন? এই যে গুলিটা করলো কেন? একজন মানুষ তার নিজস্ব বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে, সে আওয়ামী লীগের নাম নিতে পারে, জয় বাংলা বলতে পারে, শেখ মুজিবুর রহমানের নাম নিতে পারে, শেখ হাসিনার গুণগান গাইতে পারে, এটা তো মানুষের নাগরিকত্ব অধিকার, তাই না? এখন আমার যদি নাগরিকত্ব অধিকার হরণ করতে চায় কোনো একটা গোষ্ঠী এসে, তাহলে কিন্তু তাকে কেউ ছাড় দেবে না। এখন আজকে যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো হয়তো একতরফা হয়ে যাচ্ছে, কোনো দলের পক্ষে চলে যাচ্ছে, আবার কোনো দলের বিপক্ষে চলে যাচ্ছে, তখন অনেকে যদি মাইন্ড করে বসে, এটা কিন্তু খুব একটা ভালো দেখাবে না। কেন দেখাবে না? দেখেন, বাংলাদেশ 24-এর বাংলাদেশে এসে একটা ক্ষমতার প্রেক্ষাপট পালাবদল পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? যে আওয়ামী লীগের এখন কোনো বন্ধু নেই, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের সবাই শত্রু। এখন মাঠে আপনারা যে কালচার দেখতেছেন, যে অবস্থা দেখতেছেন, মনে করতে পারেন যে আওয়ামী লীগ নামলেই সবাইকে একদম খেয়ে ফেলবে, সবাই আওয়ামী লীগের শত্রু। ব্যাপারটা এরকম না। কারণ আমরা পত্র পত্রিকায় মিডিয়ায় যে অবস্থা দেখছি, বাস্তবে এই একই অবস্থা না, বাস্তবে কিন্তু ডিফারেন্স আছে। এখন আমরা দেখছি যে গতকাল শনিবার বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, মানে তারা রাজপথে নামবেন। তা এখন কেন রাজপথে নামবেন, আদৌ নামবেন কিনা, এটা কি ফাঁকা বুলি কিনা, তো এইটাতে যাওয়ার আগে দেখেন যে এই সরকারকে তারা প্রথম ওয়েলকাম করছে, কিন্তু এখন তারা বলতেছে যে দ্রুত নির্বাচন দেন, তালবাহানা করবেন না। এই যে তালবাহানা করবেন না, দ্রুত নির্বাচন দিয়ে সরে পড়েন, এটা কেন বলতেছে? এখন সংস্কার একটা বিষয় ছিল, নির্বাচন একটা বিষয়, এজেন্ডা এই গভর্নমেন্টের। এখন সংস্কার মানে তেমন কিছু একটা হবে না,
মানে ভোট যোগ 10% হবে, এবং সরকার বলতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপি বলতেছে না, এটা যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। কিন্তু এই যে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। বিশেষ করে কিন্তু এখানে শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবে এবং সে দেশে ফিরে কি কি করবে এইসব নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।